আসসালামু আলাইকুম বন্ধুরা। এমন একজন মানুষকে কল্পনা করুন যার জীবনে সুখ শান্তি খুশি নামক কোনো শব্দই নেই, যার মনের কোনো ইচ্ছেই পূরণ হয় না, যার বাবা মাও তাকে ধিক্কার জানায়। এমন একজন প্রতিবন্ধী মানুষ কিভাবে এই সমাজ আর তার নিজের পরিবার সবার সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, আজকে সেই গল্পটাই বলবো। তো রুমাল বা টিস্যু পাশে নিয়ে বসবেন, কারণ আজকে আপনাদের চোখে পানি চলে আসবে। গল্পের শুরুতে আমরা দুটো পা দেখতে পাই। শারীরিক প্রতিবন্ধী একটা ছেলে ধীরে ধীরে আঁকাবাঁকা হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠছে, আর তার হাতে আছে একটা ডায়েরি আর কলম। সে বিশাল বড় আকাশটার দিকে তাকায় আর তারপর নিজের ডায়েরিতে কিছু একটা লেখা শুরু করে। আমরা বুঝতে পারি যে সে তার উইল বা শেষ ইচ্ছেগুলো লিখে রাখছে। সে আরো কিছু লেখার চেষ্টা করছিল, ঠিক তখনই কোনো একজন মহিলা তাকে লিও বলে ডাকতে থাকে। সেখানে হাসি হাসি মুখের একজন বয়স্ক মহিলা দাঁড়িয়েছিল, যে কিনা লিওর নানি হয়। সে লিওকে নিচে ডাকার জন্য এসেছে, আর এখন ঘরের ভেতরে ঢুকে জিনিসপত্রগুলো এলোমেলো দেখে সে লিওকে বকাবকি করতে শুরু করে দেয় আর বলে যে আমি মাত্র 1 বছরের জন্য বাইরে ছিলাম, আর তোমরা এই ঘরের কি হাল করে রেখেছো। নানি নিজের জামা কাপড়গুলো গোছাতে শুরু করে, আর লিও তাকে দেখে কাপড় গোছাতে সাহায্য করতে থাকে। কাপা কাপা হাতে সে খুবই সুন্দরভাবে কাপড়গুলো ভাঁজ করে রাখে। নানিও এটা দেখে খুবই খুশি হয়ে যায়। লিওর পাশে বসে নানি তার অনেক প্রশংসা করতে থাকে। এরই মধ্যে ঘরের একটা টেলিফোন বেজে ওঠে। নানি বলে ওঠে, আমি তোমার মাকে কতবার বারণ করেছি এই পুরনো টেলিফোনের লাইনটা কাটিয়ে দিতে। কোনো ব্যবহার ছাড়াই বেকার এত এত বিল আসে আর ফালতু কলও আসে। কিন্তু নানি যখন কলটা রিসিভ করে তখন সে অবাক হয়ে যায়, কারণ লিওর জন্য একটা ইন্টারভিউয়ের কল এসেছে। আসলে লিও কিছুদিন আগে কোনো একটা স্কুলে চাকরির জন্য আবেদন করেছিল। নানি জিজ্ঞাসা করে, তুমি কি যাবে ইন্টারভিউ দিতে? লিও মাথা নেড়ে হ্যাঁ বলে। তো যাই হোক, পরদিন লিওর জন্মদিন ছিল, যেটা পালন করার জন্য নানি তাকে একটা জায়গাতে নিয়ে আসে। আর সেখানে নানির সব পুরনো বন্ধুরা ছিল, আর তাদের সাথে নানি একটা ব্যান্ড গ্রুপও তৈরি করেছিল। সবাইকে নানি ইনভাইট করেছিল। নানি তার নাতির প্রশংসা করতে করতে বলে যে আমার লিও খুবই বুদ্ধিমান, ও ওর কলেজে পড়াশোনা করার সময় টপ করেছিল আর এখন চাকরির অপেক্ষা করছে। সবাই মিলে লিওর জন্মদিন পালন করে, কিন্তু সবার নজর লিওর দিকে ছিল। এখন লিও সবার সাথে তাল মিলিয়ে কিছুটা ড্রিঙ্কস করতে শুরু করে দেয়। যেহেতু নানি 1 বছর পরে ফিরেছে, তাই তিনি সবাইকে পার্টি দিচ্ছিল। সে জানায় যে তাকে একটা ট্রেডিশনাল কনসার্টের অফারও দেওয়া হয়েছে। নানি তার বন্ধুদেরকে প্রস্তাব দিয়ে বলে যে আমাদের এখন থেকেই প্র্যাকটিস শুরু করতে হবে। এদিকে লিও, যে কিনা আগে কখনোই ড্রিঙ্কস করেনি, হঠাৎ করে তার শরীর খারাপ হতে শুরু করে। নানির সাথে সাথে তাকে নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু ঘরে ঢোকার আগেই নানি ভয়ে ভয়ে সিঁড়িতে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে। কারণ যদি তার মেয়ে অর্থাৎ লিওর মা জানতে পারে, তাহলে সে হয়তো নানিকে খুবই বকাবকি করবে। কিন্তু সেটাই হয় যেটার ভয় নানি পাচ্ছিল। লিওর মা উপর থেকে তাদেরকে দেখে ফেলে। নানি তো ভয়ে রীতিমতো ঘামতে শুরু করে দেয়। লিওর মা নানিকে খুবই বকাঝকা করে বলে যে কেন আমাকে না জিজ্ঞাসা করে তুমি ওকে বাইরে নিয়ে গেলে? তুমি কি জানো না ওর কন্ডিশন? নানি বলে যে আজকে তো ওর জন্মদিন ছিল, ও কি নিজের জন্মদিনটাও পালন করতে পারবে না? লিওর মা বলে যে তুমি আমাকে বলো না কি করতে হবে, আমি ওর দেখাশোনা তোমার থেকে বেশি করি, আমার জন্যই ও বেঁচে আছে। দুজনের মধ্যে অনেক ঝগড়া হবার পরে লিওকে পরিষ্কার করিয়ে তার কাপড় বদলে দেয়া হয়। আর এখন ঘুমানোর সময় আমরা দেখতে পাই যে লিও বিছানাতে নয়, বরং একটা সুটকেস খুলে তার ভেতরে ঢুকছে। ছোট্ট একটা সুটকেসে নিজেকে কোনো রকমে গুটিয়ে নিয়ে তারপর বিছানার নিচ থেকে একটা কঙ্কাল বের করে সেটাকে জড়িয়ে ধরে লিও ঘুমিয়ে পড়ে। আর এভাবে লিওর সুটকেসের ভেতরে ঘুমানোর কারণ আমরা গল্পের ভেতর দিকে জানতে পারবো। তো এই সব কিছু দেখে নানি তাকে বকা দেয় আর বলে যে তুই এখন বড় হয়ে গেছিস, তাও এমন সব কাণ্ড কেন করিস? আর তারপর তাকে চাদর দিয়ে ঢেকে দেয়। আর এখন পরদিন সকালে খাবার টেবিলে লিওর মা আজকে লিওর কি কি কাজ আছে, যেমন তার ম্যাথ টিউশন আর বাকি সব কিছু নানিকে বুঝিয়ে দিয়ে লিওর মা আর বাবা দুজনেই অফিসের জন্য বেরিয়ে পড়ে। তারা যেতেই নানি জিজ্ঞাসা করে যে সত্যি করে বলতো আজকে তোর কি করতে ইচ্ছে হচ্ছে? লিও তার নানিকে বলে যে আজকে আমার টিউশনে যেতে ইচ্ছে করছে না। তারপর নানি তাকে অন্য কোথাও ঘুরতে নিয়ে চলে যায়। তো এখন আমাদের কিছুদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা ছোট বাচ্চাদের স্কুলের দৃশ্য দেখতে পাই। লিও আসলে এই স্কুলে টিচার হবার জন্য ফর্ম পূরণ করেছিল, আর আজকে তাকে ইন্টারভিউয়ের ডেমো ক্লাস দিতে হবে। বাচ্চারা লিওর অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকা দেখে অনেক হাসাহাসি আর মজা করতে থাকে। তারপর যখন সে কাপা কাপা গলায় নিজের পরিচয় দেয়, তখন বাচ্চারা নিজেদের মধ্যে আরো হাসতে হাসতে বলে যারে এটা আবার কেমন অসুখ। তো এখন লিও বাচ্চাদেরকে একটা কবিতা শোনায়, আর সেই কবিতার অর্থ সে এমন সুন্দরভাবে বাচ্চাদেরকে বুঝিয়ে বলে যে সবাই মুগ্ধ হয়ে যায়। লিওর আসলে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে, কিন্তু সে বাকিদের মতোই একজন স্বাভাবিক মানুষ যে কিনা সবকিছু বোঝে এবং জানে। এদিকে নানিও সবকিছু ফোনে রেকর্ড করে ফেলে। আর কবিতা শেষ হলে বাচ্চাদের সাথে সাথে পেছনে বসে থাকা টিচারেরা সবাই হাততালি দেয়। নানি ও লিওকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। তো এখন ইন্টারভিউ শেষে স্কুলের প্রিন্সিপাল লিওকে
লিওকে ডেকে তার অনেক প্রশংসা করে, কিন্তু তার এই কন্ডিশনের কারণে বাচ্চারা তাকে মেনে নিতে পারবে না বলে সেটাও স্পষ্টভাবে লিওকে জানিয়ে দেয়। নানি বলে যে বাচ্চাদের তো লিওর কবিতা অনেক পছন্দ হয়েছে, আপনি দেখলেন না ওরা কেমন মনোযোগ দিয়ে সব শুনছিল। তো এখন নানি লিওর ব্যাপারে টিচারকে এইসব কিছুই বোঝাতে থাকে, কিন্তু এরই মাঝে লিও জানালা দিয়ে বাইরে বড় বড় চোখে তাকিয়ে দেখছিল এই সব কিছু, কারণ এই সব কিছুর পরে যে রেজাল্টটা হবে সেটা সে আগে থেকেই জানতো। তাকে এমন পরিস্থিতির মুখোমুখি সব সময়ই হতে হয়, তার ইন্টারভিউ ভালো হলেও চাকরিটা আর কখনোই হয় না। এখন নানি লিওকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে, আর নানি নিজের প্লেট থেকে বড় মাংসের টুকরোটা লিওর প্লেটে তুলে দিতে দিতে বলে যে তুই বেশি ভাবিস না ভাই, এসব স্কুলের না কোনো ভবিষ্যৎ নেই, চাকরি হলেও আমি তোকে করতে দিতাম না, তুই এর চেয়ে অনেক ভালো কিছু করবি। এরপর নানি তার পুরো ব্যান্ড গ্রুপের সঙ্গে দেখা করতে পার্কে চলে আসে, সেখানে আসন্ন কনসার্টের প্র্যাকটিস করা হবে। নানি একটা গ্রুপ মিটিং করতে থাকে, আর একটু দূরে বসে লিও আরেকটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে থাকে। নানির গ্রুপের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে তাদের টিমের ড্রামার এখনও আসেনি, আর সে নাকি আসবেও না, কারণ তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য চলছে। সবাই খুবই চিন্তিত ছিল, কারণ একজন ভালো ড্রামার ছাড়া শো তো আর হতে পারে না। আসলে ড্রামার দিয়াও এই কারণেই রেগে আছে, কারণ তারা তাকে কথা দিয়েছিল যে তারা সবাই তার ছেলের নতুন দোকান থেকে সকল জিনিসপত্র কিনবে, কিন্তু কেউ সেটা কেনেনি। সেখানে যখন ড্রামারকে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল, ঠিক তখনই হঠাৎ নানি লিওর দিকে তাকায় আর বলে, পেয়ে গেছি সমাধান, আমাদের কাছে একজন ড্রামার তো আছে। আর দেখা যায় যে বাকি সবার নজর তখন লিওর দিকেই ঘুরে যায়। বসে বসে লিও নানিকে বলে যে আমি তো কখনো ড্রাম বাজাইনি, এটা এতটা সহজ নয়। নানি বলে যে তুই তো ছোটবেলায় চপস্টিক দিয়ে নুডলসের বাটিতে ড্রামের মতোই বাজাতি, মনে নেই? আমার বিশ্বাস তুই পারবি। লিও তবুও রাজি হয় না। এরপর লিও নানিকে নিয়ে বাড়িতে ফিরতে থাকে, ঠিক সেই সময় একটা মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে বাসে উঠে পড়ে। লিও নিজের সিটটা সেই মহিলাকে ছেড়ে দেয়, আর নানি পাশের সিটে বসেছিল। লিও আসলে পছন্দ করে না যে কেউ তার প্রতি কোনো দয়া দেখাক, নানি এটা খুবই ভালো করেই জানে, তাই তিনি নিজের সিট ছেড়ে লিওকে আর দেয় না। তো কিছুক্ষণ পর বাস ড্রাইভার হঠাৎ সজোরে ব্রেক কষে ফেলে, যার ফলে একটা জোরে ধাক্কা খেয়ে লিও ধপাস করে নিচে পড়ে যায়। নানি রেগে গিয়ে ড্রাইভারের উপরে চিৎকার করতে থাকে যে এইভাবে কেউ গাড়ি চালায় নাকি। ড্রাইভারও পাল্টা তেড়ে এসে বলে যে জানি না এইসব প্রতিবন্ধীরা সিট থাকতেও কেন সেখানে বসে না, আর যখন এতই সমস্যা তখন বাসে ওঠার দরকারটাই কি। এইসব কথা শুনে তো নানির মাথায় রীতিমতো রক্ত উঠে যায়। সে সমাজের সব থেকে বড় প্রশ্নটা করে বলে যে আসলে বিকলাঙ্গ মানুষেরা কি বাঁচার যোগ্য না, নাকি তারা বাসে চড়তে পারবে না। ড্রাইভার বলে যে দেখুন আমার উদ্দেশ্য এমন ছিল না। তারপর নানি তাকে তার নাতির কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু লিও তাকে বুঝিয়ে বারণ করে দেয়। তবে নানি এখনও ভীষণ রেগেছিল। এখন রাতের বেলা ডিনার করার সময় লিওর মা তাকে বলে যে তোমাকে তো আমি বলেছিলাম বাড়ির কাছের লোকাল প্রতিবন্ধী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে, আমি তোমাকে ক্র্যাম স্কুলে পাঠাচ্ছি, আবারও এক্সাম দিয়ে অ্যাডমিশনটা নিয়ে নাও। এই কথা শুনে লিওর মন খুবই খারাপ হয়ে যায়। লিও সেখান থেকে উঠে নিজের প্লেট নিজেই ধুয়ে রেখে এখান থেকে চলে যায়। আর লিও চলে যাবার পরে নানি তার মেয়েকে বলে যে তুই যে মা হতে চলেছিস এই কথাটা লিওকে কবে বলবি। সে বলে যে খুবই জলদি বলবো। অন্যদিকে লিও তার ঘরে বসে ওই বাস ড্রাইভার আর এই সিস্টেমের বিরুদ্ধে একটা কমপ্লেন লেটার লিখতে থাকে। নানিও ঘরে এসে সেটা দেখতে পায়। লিও জিজ্ঞাসা করে যে আমার কি এই মেলটা পাঠানো উচিত হবে। নানি বলে যে হ্যাঁ অবশ্যই। এখানে নানির সাথে লিওর কথা শুনে আমরা বুঝতে পারি যে লিও আসলে একটা নর্মাল ইউনিভার্সিটিতে পড়তে চায়। নানি লিওকে খুবই সাপোর্ট করে আর বলে যে তুমি তো এখন আর ছেলে নেই, তুমি একজন পুরুষ মানুষ হয়ে গেছো, আর মাঝে মাঝে একজন বুদ্ধিমান পুরুষকে নিজের স্বপ্ন পূরণের জন্য তার পরিবারের বিরুদ্ধেও যেতে হতে পারে। তো এখন পরদিন সকালে আমরা হঠাৎ লিওকে পার্কে একটা নতুন ড্রামের সাথে দেখতে পাই, কারণ গত রাতেই নতুন ড্রামার কিট কিনে দেবার শর্তে লিওকে রাজি করানো হয়েছিল। সে আঁকাবাঁকা হাতে ড্রামস্টিক ধরে ড্রাম বাজানোর অনেক চেষ্টা করে, আর চারপাশ থেকে তাকে ঘিরে দাঁড়িয়ে থাকে নানির ব্যান্ড গ্রুপের সকল সদস্যরা। তো কিছুক্ষণ পর লিওকে এভাবে ড্রাম বাজাতে দেখে গ্রুপের এক সদস্য বলে ওঠে যে এভাবে যদি ও ড্রাম বাজানো শেখে তাহলে তো সারাটা জীবন লেগে যাবে, শুধু শুধু সময়ের অপচয় হচ্ছে। এই কথা শুনে নানি প্রচণ্ড রেগে যায়, আর কথা কাটাকাটি হতে হতে নানির সাথে তার ঝগড়া বেঁধে যায়, আর তারপর ঝগড়াটা রীতিমতো হাতাহাতিতে গড়িয়ে যায়। নানি তার নাতির বিরুদ্ধে একটা শব্দও শুনতে পারে না, বিশেষ করে তার এই শারীরিক অবস্থা নিয়ে। কিন্তু বেচারা লিও এরই মাঝে ড্রাম বাজানোর অনাবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই তার কাছে একটা ফ্রিসবি এসে পড়ে। একটা মেয়ে দূর থেকে চিৎকার করে তাকে ফ্রিসবিটা ফেরত দিতে বলে, কিন্তু সে তো আর লিওর ব্যাপারে সবকিছু জানতো না। তাই লিও নিচে পড়ে থাকা ফ্রিসবিটা তোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেটা তুলতে পারে না। ঠিক এই সময় ওই মেয়েটা ফ্রিসবিটা নিতে এখানে চলে আসে, আর ড্রাম দেখে মেয়েটা একটু অবাক হয়ে যায়, আর তারপর ড্রামের উপরে নিজের আঙুল দিয়ে একটা তাল বাজায়। লিও খুবই খুশি হয়ে যায়। ওই মেয়েটাও তাকে দেখে হাসে, আর তারপর সেখান থেকে চলে যায়। তার হাসিটা লিওর মনে একটা অন্যরকম অনুভূতি জাগিয়ে
জাগিয়ে তোলে। লিও শুধু ওই মেয়েটার দিকে তাকিয়েই থাকে। লিওর মধ্যে একটা আলাদা পরিবর্তন লক্ষ্য করা যায়। তার মনও তো আসলে বাকিদের মতোই ছিল, তারও তো কাউকে ভালো লাগতেই পারে। ভাবনার সাগরে ডুবে থাকা লিওকে তার নানির একজন বন্ধু এসে বলে যে তোমার নানিকে একটু থামাও, কিন্তু লিও আনমনে বলেই ফেলে যে আমার নানি কখনো ঝগড়াতে হার মানে না। তো এখন তারা দুজনেই সিগনালে দাঁড়িয়েছিল। লিও ধীরে ধীরে ড্রাম বাজাতে থাকে, আর কিছুক্ষণ পর নানিও তাকে খুবই উৎসাহ দিতে দিতে তার সাথে ড্রাম বাজাতে শুরু করে দেয়। এদিকে ঘরে ফিরে এসে লিও আবারও একটা নতুন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে থাকে, আর ঠিক পরের মুহূর্তে নিজের হাতের আঙুলগুলোর দিকে তাকিয়ে তার ভাবনায় আবারও সেই মেয়েটা ফিরে চলে আসে, আর সে এবার তার ব্যাপারেই শুধু ভাবতে থাকে। আর এখন রাতের বেলা লিওর মা এসে তাকে বোঝাতে বোঝাতে বলে যে আমি আর তোমার বাবা একটা লং ভ্যাকেশনে যাচ্ছি, তুমি তোমার আর সাথে সাথে নানিরও একটু খেয়াল রেখো আর ভালো করে পড়াশোনা করো। সে তার মাকে জিজ্ঞাসা করে যে তোমরা এত লম্বা সময়ের জন্য কেন যাচ্ছ। ঠিক তখনই নানিও সেখানে চলে আসে। মা তাকে ঘুমিয়ে পড়তে বলে সেখান থেকে চলে যেতে থাকে। লিও পেছন থেকে ডেকে বলে যে মা, যদি আমি সত্যি কোনো নর্মাল ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাই তাহলে কি আমি পড়তে যেতে পারি? তার মা সোজা নিষেধ করে দিয়ে বলে যে তুমি এই কাছের প্রতিবন্ধী ইউনিভার্সিটি থেকেই পড়বে, আর নর্মাল ইউনিভার্সিটিতে পড়ানোর টাকা আমি তোমাকে দিতে পারবো না। এইসব কিছু বলে রাগ করে মা সেখান থেকে চলে যায়। তারপর নানি চুপিসারে সেখানে এসে বলে যে তুই চিন্তা করিস না ভাই, আমার নতুন ইনভেস্টমেন্ট থেকে ভালোই সেভিংস হচ্ছে, সেটা দিয়ে তোর পড়াশোনার সকল খরচ হয়ে যাবে। এখন পরের দিন সকালে সবাই প্র্যাকটিসের জন্য ওই একই পার্কে জড়ো হয়েছে। আজকে ওই মেয়েটা আবারও আসে, আর লিওর পাশে বসে তার ড্রাম স্টিকগুলো ঠিক তার মতোই আঁকাবাঁকা আঙুল দিয়ে ধরার চেষ্টা করে। লিও আস্তে করে বলে যে তুমি তো চাইলে ওগুলো ঠিকভাবেও ধরতে পারো। মেয়েটা জিজ্ঞাসা করে যে ড্রাম বাজানো অনেক কুল তাই না? লিও বলে যে আমি জানি না, আমি তো এখনো শিখছি। তারপর মেয়েটা ড্রামে একটা বাড়ি মারে আর দুজনেই হেসে ফেলে। এরই মাঝে এই ব্যান্ডের পুরনো ড্রামার দিয়াও সেখানে এসে পৌঁছে যায়, যাকে দেখে সবাই অবাক হয়ে যায়। আর দিয়াও বলে যে আমি শুনলাম কোনো নতুন ড্রামার নাকি তোমরা পেয়েছো। আর এখানে লিওকে দেখে সে হাসতে হাসতে বলে যে এই হলো নতুন ড্রামার, ও তো ঠিকমতো স্টিকই ধরতে পারে না, ও কিভাবে ড্রাম বাজাবে? তারপর দিয়াও পাশেই বসে তালে তালে ড্রাম বাজাতে থাকে, আর ওই মেয়েটা লিওকে স্টিক দিয়ে তাকেও ড্রাম বাজাতে বলে। লিও উত্তরে প্রায় একই ভঙ্গিতে ড্রাম বাজাতে থাকে, আর মেয়েটা তাকে খুবই উৎসাহ দেয়। তারপর দিয়াও সুর বদলায়, সাথে সাথে লিও সুর বদলে ফেলে। লিও হুবহু তেমন না বাজাতে পারলেও একটা পর্যায় পর্যন্ত তার মতোই বাজাতে শুরু করে দেয়। দেখতে দেখতে দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। দিয়াও এখন জোরে জোরে ড্রাম বাজাতে থাকে, আর লিও তার তালের সাথে তাল মিলিয়ে বাজাতে শুরু করে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, আর এই প্রতিযোগিতাটা হাড্ডাহাড্ডি হয়ে যেতে থাকে। দুজনেই ঘেমে ভিজে যায়, আর একটা সময় পর লিওর হাত থেকে স্টিক ফসকে পড়ে যায়, আর এদিকে দিয়াও নিজেও ড্রাম বাজানো থামিয়ে হাঁপাতে থাকে। সবাই হাততালি দেয়। লিও সেখানে সকলের মন জিতে নেয়, আর অন্যদিকে ওই মেয়েটা লিওর মন জিতে নেয়। এখন ওই মেয়েটা একটা ফেয়ার কম্পিটিশনের কথা তোলে। আসলে দিয়াও আর লিওর মধ্যে ড্রাম বাজানোর একটা প্রতিযোগিতা হবে, যে জিতবে সেই গ্রুপে চান্স পেয়ে যাবে। সবাই মেনেও নেয়। দিয়াও বলে যে আমি লিওকে তো অনেক কম ভেবেছিলাম, কিন্তু ও আসলে অনেক ভালো ড্রাম বাজাতে পারে। তো এরপর ওয়াশরুমে লিও আর ওই মেয়েটার মধ্যে একটু কথাবার্তা হয়। দুজনেই নিজেদের নাম বলে, আর এখানে ওই মেয়েটার নাম ছিল ইয়া। সে লিওর কাছে তার উইচ্যাট আইডি চায়। লিও বলে যে আমি উইচ্যাট ব্যবহার করি না, আর সপ্তাহে 3 দিন 2টা থেকে 4টা পর্যন্ত এই পার্কে এসে প্র্যাকটিস করি। লিও সব কিছু বলে যায়, আর মেয়েটা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সেই রাতে লিও ঘুমানোর সময় নিজের কল্পনার জগতে হারিয়ে যায়, যেখানে সে একেবারে সুস্থ ছিল, আর ইয়ার সাথে একটা খোলা মাঠে দৌড়াতে থাকে, নাচতে থাকে, একটা মুক্ত পাখির মতো সে খুবই খুশি ছিল। আর দুজনে একে অপরের খুবই কাছাকাছি চলে আসে। আর তারপর লিও আবারও বাস্তব দুনিয়াতে ফিরে আসে, যখন সে তার চোখ খুলে দেখে। আর এটাই ছিল তার সত্যি, কারণ বাকিটা শুধুই একটা স্বপ্ন। তো যাই হোক, লিও আসলে তার নিজের কলেজের ফিস নিজের টাকাতেই ভরতে চায়। তাই আজকে আবারও সে আরেকটা ইন্টারভিউ দিতে কোনো একটা ক্যাফেতে যাচ্ছে। নানি, যে কিনা সব সময় তার সঙ্গে থাকে, সেও তার সাথে যাবার জন্য বের হতে থাকে, কিন্তু লিও তাকে থামিয়ে দিয়ে বলে যে না নানি, আজকে আমি একাই যাব, প্লিজ আমার পেছনে এসো না। এরপরে লিও মেইন রোডে চলে আসে, আর সিগন্যাল ক্রস করার পর একবার পেছনে ফিরে তাকায়। তো যাই হোক, লিও ইন্টারভিউ দিতে ওই ক্যাফেতে পৌঁছে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি যে নানি নিজেও তার নাতিকে ছেড়ে যায়নি, তিনি তাকে ফলো করতে করতে ওই ক্যাফে পর্যন্ত পৌঁছে গেছে। তো এখানে লিও নিজের সিভি সেখানকার স্টাফের হাতে দিয়ে বলে যে আজকে আমার এখানে একটা ইন্টারভিউ আছে। লোকটা তাকে দেখে একটু বিরক্ত হয়ে যায়। তারপর সে নিজের ম্যানেজারকে লিওর ব্যাপারে বলে। তো এখন এই ক্যাফে শপের ম্যানেজার লিওকে জিজ্ঞাসা করে, যদি তুমি আমাকে তোমার ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপারে কিছু বলতে পারতে তাহলে আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। তো লিও ম্যানেজারকে জানায় যে তার সেরিব্রাল পালসি নামের একটা জন্মগত নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, যার কারণে
কারণে ছোটবেলা থেকেই তার শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়। তারপর ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে তুমি কতক্ষণ দাঁড়িয়ে এবং চলাফেরা করতে পারো, যার উত্তরে লিও খুবই সাহসের সাথে বলে যে দাঁড়িয়ে থাকতে পারি যতক্ষণ আমি চাই ততক্ষণ, আর হাঁটা চলা 10 মিনিট পর্যন্ত করতে পারি, তারপর আমাকে একটু বিশ্রাম নিতে হয়, তারপর আমি আবারও হাঁটতে পারি। ম্যানেজার আবারও বলে যে কিন্তু এখানে তো তোমাকে অনেক কাজ খুব তাড়াতাড়ি করতে হবে, অর্ডার নিতে হবে, মেনু সব মনে রাখতে হবে, ডিশ ধুতে হবে, এমনকি টাকার হিসাবও রাখতে হবে। আচ্ছা তুমি কি আমাকে একটা ডেমো দিতে পারো যে তুমি এই সব কিছু হ্যান্ডেল করতে পারবে কি না? তো এখন লিও চুপচাপ হাঁটতে হাঁটতে ক্যাফের অন্য পাশে চলে যায় আর একটা লম্বা শ্বাস নিয়ে গড়গড় করে সকল মেনু বলে ফেলে। সেখানে থাকা সকল লোকেরা তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। দূর থেকে নানিও তার নাতিকে দেখছিল। লিও হাসতে শুরু করে আর একটু বিশ্রাম নিয়ে সে আবারও মেনুগুলো বলতে থাকে, কিন্তু এবার একটু অন্য কায়দায়, একটু কবিতার ছলে, যা শুনে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যায়। কারণ শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও তার এই অপার চেষ্টা দেখে নানির চোখে পানি এসে যায়। আর শুধু নানি বা কেন, আমার নিজেরও চোখ ভিজে গিয়েছিল এই সিনে এসে। তো যাই হোক, ম্যানেজার তার এই চেষ্টায় খুবই খুশি হয়ে যায়, কিন্তু তিনি বলে আমি তো একজন নর্মাল মানুষকে চাকরিতে রাখতে চাই। যার উত্তরে লিও খুবই আফসোসের সাথে বলে যে এক্স্যাক্টলি, আপনি হয়তো জানেন না আমিও একজন নর্মাল মানুষই, আমার বুদ্ধিও কিন্তু কারো থেকে কম নয়। তো এরপর আমরা দেখতে পাই যে নানি আর নাতি দুজনেই কোনো একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। লিও যখন রাস্তা ক্রস করছিল তখনই সে বুঝে ফেলেছিল যে নানি আসলে তাকে ফলো করছে। তো নানি জিজ্ঞাসা করে ইন্টারভিউ কেমন হলো? লিও চুপ করে থাকে। তারপর নানি তাকে বোঝাতে বোঝাতে বলে যে ভালোই হয়েছে ওখানে হয়নি, এসব কফি শপ টপ দেখবি আর বেশি দিন চলবেই না, শুনেছি কফিও নাকি শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো এখন লিও আস্তে করে তার নানিকে বলে ফেলে যে নানি তুমি কি আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে? নানি জিজ্ঞাসা করে কেন রে? লিও বলে যে কারণ আমার নিজের স্যালারি নিতে হবে। তো নানি একদম অবাক হয়ে যায় আর খুশিতে লাফিয়ে ওঠে, তোর চাকরি হয়ে গেছে? আমার লিও এখন বড় হয়ে গেছে, এখনও নিজের পছন্দের সব কিছু করতে পারবে, তুই তো বড়লোক হয়ে গেলি রে। তখন লিও বলে যে আমি চাকরি টাকার জন্য করছি না নানি, বরং মর্যাদা আর নিজের আত্মসম্মানের জন্য করছি, যেটা আমার জন্য খুবই জরুরি। নিজের নাতির মুখে এত গভীর কথা শুনে নানির চোখ একেবারে ভিজে যায়। নানি যে কতটা খুশি হয়েছিল তা বলে বোঝানো মুশকিল। সে লিওকে শক্ত করে জড়িয়ে ধরে এমন একটা হৃদয় ভাঙা সমাজে যেখানে এমন মানুষদেরকে শুধুই অবহেলা করা হয়, সেখানে তাদের কাছে এমন প্রেরণা দেওয়া মানুষের খুবই দরকার পড়ে। তো এরপর লিওর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়ে যায়। সে সময় মতো নানির সাথে প্র্যাকটিস করে, হাত পায়ের এক্সারসাইজ করে, নিজেকে ফিজিক্যালি আরও স্ট্রং করার চেষ্টা করে। প্রতিনিয়তই নানির যত্ন, ভালোবাসা আর ইয়াইয়ার বন্ধুত্বের জোরে সে নিজেকে রোজ ধীরে ধীরে বদলাতে শুরু করে। কফি শপে মাঝে মধ্যে সে কফিও বানায়, যদিও সেটা খেতে তেমন একটা ভালো হয় না। আর মাসের শেষে তার অ্যাকাউন্টে স্যালারি ঢুকতে দেখে নানি আর লিও দুজনে খুবই খুশি হয়ে যায়। তো এই সব কিছুর পেছনে লিওর জীবনে আরও একজন মানুষ ইন্সপিরেশন হিসেবে দাঁড়িয়েছিল, সে হলো ইয়াইয়া। সে ইয়াইয়াকে অনেক পছন্দ করতে শুরু করেছে। ধীরে ধীরে সে সকল কাজ শিখে ফেলে আর এখন তো সে কফিও ভালোই বানাতে পারে। তো বলা যায় যে লিও এই মুহূর্তে তার জীবনের সেরা দিনগুলো কাটাচ্ছে। একদিন লিওর মা লিওর খোঁজ খবর নেবার জন্য ভিডিও কল করে। লিও তাড়াতাড়ি বইপত্র সব খুলে বসে পড়ে আর মা বলে যে আমি খুবই তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। তো যাই হোক, এইসব ঘটনার কিছুদিন পরে নানির বাড়িতে একটা ছোট পার্টির আয়োজন করা হয়, যেখানে নানির সকল বন্ধুদের সাথে ইয়াইয়াও এসেছিল। কেউ রান্না করছে, কেউ এখানে ওখানে বসে গল্প করছে, আর কেউ কেউ আবার প্র্যাকটিসও করে নিচ্ছে। লিও ইয়াইয়াকে নিয়ে নিজের ঘরে চলে আসে আর সে এখানে বেশ লজ্জা পেতে থাকে। ইয়াইয়া তার ঘরে এত এত বই দেখে অবাক হয়ে যায়। আসলে লিও এই সব বই পড়েছে, এটা শুনে তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। তো গল্প করতে করতে ইয়াইয়া এতক্ষণে জেনে গেছে যে লিও নাকি খুব ভালো কবিতা লিখতে পারে। তারপর সে ইয়াইয়ার কাছে গিয়ে তার হাতে ধরা ডায়েরি থেকে একটা কবিতা বের করে বলে যেটা আমি তোমার জন্য লিখেছি। ইয়াইয়া সেটা পড়ে দেখে যে মাত্র 2টো লাইন লেখা ছিল। সে জিজ্ঞাসা করে যে বাকিটা কোথায়? লিও বলে যে বাকিটা এখনো আমার মাথায় আমি সাজাচ্ছি। এদিকে বাইরে তোড়জোড় করে প্রস্তুতি চলছিল। এরই মাঝে নানির কাছে বারবার তার মেয়ের কল আসতে থাকে। এখন নানি সবাইকে শান্ত করিয়ে কল রিসিভ করে, আর তখনই লিওর মা বলে যে তোমরা দুজন আছো কোথায়? আমি আমার চাবিটা খুঁজে পাচ্ছি না, আর আমি কতক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়ে আছি। এই কথা শুনে তো মনে হয় নানির আত্মা রীতিমতো শরীর থেকে বেরিয়ে যায়। তিনি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলে আর বলে আরে তুমি এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে, আরও কিছুদিন পরে তো আসার কথা ছিল।
এরই মাঝে পেছন থেকে সবাই চিৎকার করতে থাকে যে খাবার তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে এসো। কিন্তু যখনই তারা নানির মেয়েকে দেখতে পায় সবাই একেবারে চুপ হয়ে যায়। অন্যদিকে এখনো ঘরের ভেতরে ইয়াইয়া আর লিও গল্প করে যাচ্ছে। ইয়াইয়া যখন ঘর থেকে যেতে থাকে লিও তখনই তার হাত ধরে নিজের মনের কথা বলে ফেলে যে আমি 20 বছরের একজন যুবক ছেলে যার মন অন্য কারোর জন্য ধুকপুক করতেই পারে, কিন্তু কিছু মানুষ ভাববে যে আমার শুধু খাওয়া আর বিছানায় পড়ে থাকা ছাড়া কোনো কিছুই বুঝি দরকার হয় না। ঠিক তখনই তার মা সেখানে চলে আসে আর দুজনের উপরে চিৎকার করে বলে যে তোমরা দুজন এখানে করছোটা কি? কিন্তু লিও কোনো রিয়াকশন না দিয়ে ইয়াইয়াকে বলে যে তাদের মধ্যে একজন আমার মাও। তো এখন দৃশ্য বদলায় আর নানি তার মেয়েকে বোঝানোর অনেক চেষ্টা করে, কারণ আজকে তার রাগ একেবারে সপ্তম আকাশে উঠে গিয়েছিল। লিওর মা জিজ্ঞাসা করে যে ঘরের ভেতরে ওই মেয়েটা কে ছিল? নানি কথা সামলাতে সামলাতে বলে যে ও হচ্ছে লিওর ক্লাসমেট, ওরা দুজনেই একসাথে পড়ে। কিন্তু এখন লিও আর মিথ্যে বলতে চায় না, সে বলে ফেলে যে না, ওই মেয়েটা আমার কোনো ক্লাসমেট নয়, আর না তো আমাকে কোনো ডাক্তারের কাছে রিহ্যাবিলিটেশন সেন্টারে যেতে হবে। আমি এতদিন কোনো পড়াশোনা করিনি আর আমি পড়াশোনা করতেও চাই না, কারণ তুমি যে ভার্সিটির কথা বলেছো সেখানে আমি পড়তে চাই না। আমি ক্যাফেতে কাজ করি, এখন আমি টাকাও ইনকাম করি। এই কথা শুনে তার মায়ের মাথা খারাপ হয়ে যায় যে কি তুমি চাকরি করছো? আর লিওর নানির উপরে রেগে গিয়ে সে বলে যে আমি তোমাকে লিওকে সামলাতে বলেছিলাম, এত ছাড় দিতে না। আর কি কি করে তোমরা আমার থেকে লোকাচ্ছ বলো তো? এই কথাগুলো শুনে লিও চিৎকার করে উঠে বলে যে এতে নানির কোনো দোষ নেই, এই সব সিদ্ধান্ত আমার। তুমি আমার সাথে কথা বলো মা। আমি নর্মাল একটা ভার্সিটিতে পড়তে চাই, আমি একজন টিচার হতে চাই, আর আমি নিজেই নিজের টাকা ইনকাম করে নিজের ভার্সিটির ফিস দিতে চাই। লিওর মা বলে যে দেখো টাকা কোনো ব্যাপার না, কোনো নর্মাল ইউনিভার্সিটি তোমাকে অ্যাকসেপ্টই করবে না। লিও জিজ্ঞাসা করে কিন্তু কেন? আমার কাছে তো সব যোগ্যতা আছে, আমি ভালো রেজাল্ট করেছি, আমি পড়াশোনা করে একজন ভালো টিচার হতে চাই। লিওর এই কথায় তার মা উত্তর দেয় যদি তুমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েও যাও, কিন্তু তারপরে কি? তুমি কি একজন ভালো টিচার হতে পারবে? টিচার হওয়া এতটা সহজ নয়। একজন টিচারকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে হয়, সেই ক্ষমতা তো তোমার ভেতরে নেই। আর সমাজ কি বলবে? যে মানুষ নিজেকেই সামলাতে পারে না, সে সমাজকে, তার ছাত্রছাত্রীকে কিভাবে সামলাবে? তোমার কি এইসব মজা মনে হয়? মায়ের এই কথাগুলো লিওর বুকে একেবারে তীরের মতো গিয়ে বিঁধে যায়। সে হঠাৎ করে কেঁদে ফেলে আর তার মাকে জিজ্ঞাসা করে বসে আমাকে কে জন্ম দিয়েছে মা? আমার এই অবস্থার জন্য কে দায়ী? আমি কি বলেছিলাম আমাকে এমন প্রতিবন্ধী হিসেবে দুনিয়াতে আনো? মানুষ কি এই ব্যাপারে তোমাকে কোনো প্রশ্ন করতে পারে না? লিওর মা এই কথা শুনে একেবারে নিশ্চুপ হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা তিনজনের কেউই কোনো কথাই বলতে পারে না। পরিবেশটা মুহূর্তেই একেবারে ভারী হয়ে ওঠে। আসলে কার দোষ? যে মানুষটা এই পরিস্থিতির শিকার, নাকি এই সমাজের যারা সব সময় সেই মানুষদের খুঁত ধরার জন্য দাঁড়িয়ে থাকে? তো এখন আমরা দেখতে পাই যে লিও ছাদের উপরে চুপচাপ বসে আছে। যে ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করেছিল সেখানে সে ফোন করে আর মেইল করে আবারও জানতে চায় যদি আমি একজন শারীরিক অক্ষম স্টুডেন্ট হই তাহলে কি রোগের কারণে আমি ভর্তি হতে পারবো না? তারপর সে অ্যাডমিশন অফিসে কলও করে, কিন্তু এখন রাত হয়ে গেছে তাই অফিস বন্ধ ছিল। আমরাও তার মনের ভেতরে চলা এই ঝড় তুফানটা অনুভব করতে পারি। সে আসলে জানতে চায় যে আসলে সমাজ কি তাকে মেনে নেবে না। এরই মধ্যে নানি খাবার নিয়ে ছাদে চলে আসে আর লিও নানিকে জিজ্ঞাসা করে যে নানি আমি কি ড্রাইভিং লাইসেন্স পেতে পারি? নানি বলে যে কেন? গাড়ি চালানো শিখে তুই কি আমাদের থেকে দূরে চলে যাবি? লিও বলে যে এমনটা চাইলে তো এখান থেকে লাফ দিলে আমি আরো তাড়াতাড়ি তোমাদের থেকে অনেক দূরে চলে যেতে পারি। নানি তার পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে যে খবরদার এমন কথা আর কখনো বলবি না। কিন্তু লিও এখন আর আগের মতো হাসি খুশি ছিল না। সে বেশ চুপচাপ হয়ে গিয়েছিল, যেন সে নিজের আত্মবিশ্বাস একেবারে হারিয়ে ফেলেছে। নানি তাকে সময় মতো ট্রেনিং সেন্টারে নিয়ে যায়, যেখানে তার মতোই আরো অনেকেই রয়েছে। সে কিছু মায়েদের তার ছোট বাচ্চাদের জন্য কান্না করতে দেখে। তো এখন বাড়িতে ফিরে এসে সে তার মায়ের গায়ে চাদর জড়িয়ে দেয় আর কিছুক্ষণ মায়ের কাছে বসে থাকে। যেই রাতে সে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল এটার জন্য হয়তো তার অনেক খারাপ লাগছে। তো যাই হোক, নানি এখন তার সকল শখ পূরণ করার চেষ্টা করে। নানি এখন লিওকে নিয়ম করে ট্রেনিং সেন্টারেও নিয়ে যায় আর দেখতে দেখতে সেই দিনটাও চলে আসে। আজকে লিও আর সেই পুরনো ড্রামার দিয়াও এর মধ্যে ভোটিং হবে, যে জিতবে সেই কনসার্টে ড্রামার হবে। কিন্তু দিয়াও তো এখন লিওকে আর নিজের কম্পিটিটর মনেই করে না, সে তাকে নিজের নাতির মতো ভেবে নিয়েছিল আর হয়তো সেও এটাই চায় যে লিওই ওই কনসার্টে ড্রাম বাজাক। কিন্তু হঠাৎ করে দিয়াওয়ের শরীর খারাপ হয়ে যায় আর তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নানি ওই পার্কে ছিল, ঠিক তখনই নানির ফোনে একটা টেক্সট আসে। নানি কিছুক্ষণ
দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে না যে লিওকে কথাটা কিভাবে বলবে। কিন্তু তারপর নানি তাকে বলে যে তুমি এখন বড় হয়ে গেছো ভাই, নিজের বোনকে দেখতে যাবে না? এরপর লিও আর নানি দুজনে হাসপাতালে পৌঁছে যায়, আর এখানে লিওর মাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া হয়। সবাই সেখানেই ব্যস্ত ছিল, আর লিও ধীরে ধীরে তার ছোট বোনের কাছে চলে যায়। সে তো জানতোই না যে তার একটা বোন হতে চলেছে। বোনকে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। সে একটু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বোনকে দেখছিল। এরই মধ্যে বাচ্চাটা কাঁদতে শুরু করে দেয়, আর লিও বুঝতেই পারে না যে সে এখন কি করবে। সে তাকে চুপ করানোর জন্য তার কাছে চলে যায়, আর ঠিক তখনই তার মা ওয়াশরুম থেকে বেরিয়ে চিৎকার করে ওঠে যে ওকে ধরবে না। মা ভেবেছিল যে লিও হয়তো এই বাচ্চাটাকে কাঁদিয়েছে। লিও কিছুই বলে না, কিন্তু তার মনে খুবই আঘাত লাগে। কেউ সেটা বুঝলো কিনা কে জানে, কিন্তু নানি এই বিষয়টা ঠিকই বুঝতে পারে। তো বাড়িতে ফেরার পথে লিও জিজ্ঞাসা করে যে নানি, তুমি তো মায়ের ব্যাপারে সব জানতে, কিন্তু আমাকে বলোনি কেন? নানি বলে যে তোমার মা আসলে অনেকবার তোমাকে বলতে চেয়েছিল, কিন্তু কিভাবে বলবে বুঝে উঠতে পারছিল না। তার উপর আবার তোমার মায়ের হাই ব্লাড সুগার ছিল, যার কারণে বাচ্চার মিসক্যারেজ হবারও একটা চান্স ছিল। এখন লিওর সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন সে তার মায়ের সাথে ঝগড়া করেছিল। লিও বলেছিল যে আমাকে তো তোমরা মানুষ নয়, চিড়িয়াখানার জন্তু মনে করো, যে কিনা তোমাদের কাছে বন্দী হয়ে আছে। বাইরের মানুষ আমাকে দেখে ভয় পায়, দূরে পালায়, আমাকে নিয়ে মজা করে, আর আমার মাও আমাকে এমন নজরে দেখে যেন আমি তার উপরে বোঝা। সেদিন লিও তার মায়ের উপরে দোষ চাপিয়ে দিয়েছিল, আর তার মাও তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছিল। তার মা বলেছিল যে হ্যাঁ, তোমার এইভাবে থাকা শুধু তোমার নয়, আমাদেরও দুর্ভাগ্য। মায়ের এই কথাগুলো লিওর বুকে বারবার বাজছিল, আর এটা তার পরের দিন গাড়ি চালানোর সময়ও আমরা দেখতে পারি। আজকে লিওর গাড়ি চালানোর উদ্দেশ্য যেন অন্য কিছু ছিল। নানি দূর থেকে দাঁড়িয়ে দেখতে পায় যে লিও কত জোরে গাড়ি চালাচ্ছে। নানির বুক তো ধরফর করতে শুরু করে, আর হঠাৎ করে জোরে ব্রেক কষার শব্দ হয়। নানি লিওকে বকা দিয়ে বলে যে তুই এইসব কিছু কেন করছিস ভাই? এদিকে লিওর ক্যাফেতে তার বানানো একটা নতুন চকলেটের আজকে লঞ্চিং হচ্ছে। সেটার ভিডিও শুট চলছিল। এমন কোনো মানুষ যদি কোনো নতুন কিছু বানায়, দুনিয়া তো দেখবে, আর ক্যাফেরও অনেক নাম হবে। তো কাজ শেষ করে লিও বাইরে একটা বেঞ্চে বসেছিল। কিছুক্ষণ পর ইয়াইয়া সেখানে চলে আসে। লিও নিজের মনের কথা ইয়াইয়াকে বলে দেয় যে যদি আমার মায়ের সবকিছু করার স্বাধীনতা থাকতে পারে, তাহলে আমার কেন নেই? আমাকে কেন আমার মতো করে বাঁচতে দেয়া হয় না? সবকিছু কেন মা ঠিক করে দেয়? তারপর সে ইয়াইয়াকে বলে যে আমাকে প্লিজ অন্য কোথাও নিয়ে চলো, আমি এখন বাড়িতে যেতে চাই না। তো এখন দুজনে একটা মিউজিয়াম ঘুরে দেখতে চলে যায়। তো হঠাৎ দেখা যায় যে লিও ইয়াইয়ার হাত ধরার চেষ্টা করছে, আর লিওকে হাত ধরতে দেখে ইয়াইয়া থমকে যায়। সে তার করা স্পর্শটা বুঝতে পারে। ইয়াইয়া বলে যে আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। আসলে সে ওয়াশরুমে নয়, বরং লিওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সে আসলে লিওকে একজন ভালো বন্ধু মনে করে, কিন্তু লিওর মনে আসলে তার প্রতি অন্য একটা অনুভূতি ছিল। এটা বুঝতে পেরে ইয়াইয়া উপর থেকে শেষবারের মতো লিওর দিকে তাকিয়ে তাকে বাই বলে। এই বাইয়ের মানে লিও খুব ভালোভাবে বুঝতে পারে। সে নিজেও হাসতে হাসতে হাত নেড়ে বাই বলে দেয়। তারপর লিও একা একা এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখে, আর সে ইয়াইয়ার জন্য যে কবিতাটা লেখা শুরু করেছিল, ব্যাকগ্রাউন্ডে আমরা সেই কবিতাটাই শুনতে পারি। সে ভেতরে ভেতরে খুবই কান্না করছিল, কারণ এই দুনিয়াটা তাকে প্রত্যেকটা মোড়ে মোড়ে এটা বুঝিয়ে দেয় যে সে আসলে এই সমাজের জন্য অনুপযুক্ত, যদিও সে নিজের কাছে পরিপূর্ণ ছিল। তো যাই হোক, সে বাড়িতে ফিরে আসে, আর এখন নানি জিজ্ঞাসা করে যে তোর হাতে ওটা কি? লিও বলে যে আমি মায়ের জন্য নিজের হাতে বানানো ক্যান্ডি নিয়ে এসেছি, ওটা মায়ের জন্য আমার তরফ থেকে উপহার। নানি সাথে সাথে বক্স খুলে খুশি হয়ে ক্যান্ডি খেয়ে নেয়, আর বলে যে তোর মা তো এটা খেতে পারবে না, ওর তো হাই ব্লাড সুগার রয়েছে। এতটুকু বলে নানি রান্নাঘরে চলে যায়। আর এখন লিও প্রচন্ড রাগে কষ্টে একটার পর একটা ক্যান্ডি মুখে ভরতে থাকে, কারণ আজকে সে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে, আর তারপর মায়ের জন্য উপহার নিয়ে এসেছে, সেটাও তার মা গ্রহণ করেনি। তো এরপর তো সে ক্যান্ডির র্যাপার না খুলে ইচ্ছে করে ক্যান্ডিগুলো মুখের ভেতরে ভরতে শুরু করে, যার ফলে এক সময় ক্যান্ডিগুলো তার গলায় আটকে তার দম বন্ধ হয়ে যেতে থাকে। তার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়, আর সাথে সাথে নানি দৌড়ে আসে। কাঁদতে কাঁদতে লিওকে ধরে তার মুখ থেকে ক্যান্ডিগুলো বের করার চেষ্টা করা হয়, আর লিও মাটিতে পড়ে যায়। তার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে থাকে। তার ছোটবেলার সেই দৃশ্যটা তখন ভেসে ওঠে, যখন এই ছোট্ট লিও যে কিনা জিনিসপত্রগুলো ধরে হাঁটার চেষ্টা করছে। সেদিন সে নিজেকে একটা ট্রাভেল ব্যাগের মধ্যে লুকিয়ে ফেলেছিল, আর তার বাবা মা তাকে অনেক খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে বসে বসে একে অপরের সাথে কথা বলছিল। তারা বলছিল যদি আমরা সত্যি আর লিওকে কখনো খুঁজে না পেতাম, তাহলে আমাদের জীবনটা আরও কত ভালো আর সুন্দর হতে পারতো, তাই না?
আর এই সব কিছু ব্যাগের মধ্যে লুকিয়ে থাকা সেই ছোট্ট লিও শুনে ফেলেছিল। সেদিনই সে তার জীবনের বাস্তবতাটা বুঝতে পেরেছিল যে সে আসলে তার বাবা মায়ের জন্য কোনো রহমত নয়, বরং তাদের উপরে একটা বোঝা ছিল। সেদিন সে প্রচণ্ড কান্না করেছিল, আর আজকে ওই সব কিছু মনে করে সে নিজেকে অর্থাৎ তার মায়ের উপরে থাকা বোঝাটা সরানোর জন্য চিরকালের জন্য এই দুনিয়া ছেড়ে চলে যেতে চেয়েছিল। সোজা কথায় বলতে গেলে সে নিজেকেই শেষ করে দিতে চায় এখন। কিন্তু এখন আমরা মেশিনের বিপ বিপ শব্দের সাথে লিওর মায়ের কান্নার শব্দও শুনতে পাই। হাসপাতালে ভর্তি লিওর জ্ঞান ফিরে আসে, আর লিওকে জ্ঞান ফিরতে দেখে তার মা তাকে কথা বলতে নিষেধ করে দেয়। তিনি বলে যে তোমার গলার ঘা এখনো শুকায়নি, কথা বলতে আরও 1-2 দিন সময় লাগতে পারে। তো সেখানে লিওর মা তাকে বলে যে আমি আসলে কাল রাতে বসে বসে তোমাকে জন্ম দেবার দিনটার কথা মনে করছিলাম। ডাক্তারেরা খুবই চেষ্টা করছিল, কিন্তু আমি ঠিকমতো পুশ করতেই পারছিলাম না। আর ডাক্তারেরা বলছিল যে আমি নাকি ভুলভাবে চেষ্টা করছি। আজও আমার সেই কথাগুলো মনে পড়ে। আমি সব সময় একটা ভয়ের মধ্যেই থাকতাম। এত বছর তোমার জন্মদিন আমি কখনো পালন করিনি, কারণ আমার কানে সব সময় ওই শব্দগুলো বাজতো যে ভুলটা আসলে আমারই। তোমার বোনের এই পৃথিবীতে আসাটা আমাদের শেষ একটা সুযোগ ছিল, তাই আমি কোনো আক্ষেপ নিজের মনে রাখতে চাইনি। এই জন্য আমি তোমার বাবাকে নিয়ে তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম, কিন্তু তোমাকে আমার থেকে দূরে করার কোনো উদ্দেশ্য কখনোই ছিল না। ছোট থেকে আমি তোমার উপরে অনেক অন্যায় করেছি বাবা, নিজের মাকে একবার মাফ করে দাও। শেষবারের মতো আমাকে তোমার ভালো মা হবার একটা সুযোগ দাও। এটা বলতে বলতে লিওর মা অঝরে কান্না করতে থাকে। লিও খুবই কষ্টে হাত উঠিয়ে তার মায়ের মাথায় আদর করে হাত বুলিয়ে দেয়। তো এখন কিছুদিন পরে লিও সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে, আর এখন সে দেখতে পায় যে নানি ছাদের উপরে একা একাই বসে আছে। লিও তার নানির কাছে গিয়ে বসে, আর লিওকে চুপচাপ বসে থাকতে দেখে নানি জিজ্ঞাসা করে তুই কি এখনো তোর মায়ের উপরে রেগে আছিস ভাই? আসলে দুনিয়াতে কোনো মাই খারাপ হয় না রে, পরিস্থিতি আমাদেরকে ভালো বা মন্দ বানিয়ে দেয়। নানি বলে যে আমার বয়স যখন 21 বছর ছিল তখনই তোর মা জন্মায়, আর তার 1 মাস পরে আমার স্বামী আমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে যায়। তোর মায়ের পুরো দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে, তাই তোর মাকে এখানেই একা রেখে আমি তিব্বতে চলে যাই টাকা রোজগার করতে। আমি টাকা তো রোজগার করেছি, পাঠিয়েছি, কিন্তু বুঝতেই পারিনি যে এরই মাঝে 15টা বছর কেটে গেছে। যখন আমি ফিরে এলাম 15 বছরের তোর মা সেই দিন থেকে আজ পর্যন্ত কখনোই আমাকে মা বলে ডাকেনি। আমি তাকে কখনো দোষ দেইনি, কারণ যখন তোর মায়ের সব থেকে বেশি প্রয়োজন ছিল আমাকে, তখনই আমি তার কাছে থাকতে পারিনি। তাই তোর মায়ের কারণে দুঃখ পাস না ভাই, তোর মায়ের জীবনটা অতটা সহজ ছিল না। এই কথা বলতে বলতে নানি অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। কিন্তু লিও বলে যে তুমি তো তোমার নাতির জন্য খুবই ভালো একজন নানি হয়েছো, তুমি আমার অনেক খেয়াল রেখেছো। আর তারপর মনের গভীরে আঘাত করার মতো একটা প্রশ্ন সে নানিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা নানি, আমার ছোট বোন কি আমাকে তার ভাইয়ের মতো মেনে নিতে পারবে? নানি শুধু ছল ছল করে তার দিকে তাকিয়ে থাকে। তো এখন ঘুমাতে যাবার সময় হঠাৎ করে নানি বলে যে তুই যখন হাসপাতালে ভর্তি ছিলি তোর জন্য একটা চিঠি এসেছিল। লিও সেই মুহূর্তে চিঠিটা দেখার জন্য বাইরে চলে আসে। ড্রয়িং রুমে সে একটা খাম দেখতে পায়, আর সে ধীরে ধীরে খামটা খোলে আর ভেতরের চিঠিটা পড়তে থাকে। চিঠি পড়তে পড়তে তার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, তার হাত কাঁপছে, কিন্তু এগুলো কোনো দুঃখের কান্না ছিল না। সে চিৎকার করে তার নানিকে ডাকে। নানিও দৌড়ে বাইরে চলে আসে। কি হয়েছে? লিও নিজের চোখের পানি মুছতে মুছতে বলে যে নর্মাল একটা ইউনিভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমার এই অসুখ এখন আর আমার পথের বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নানির তো বিশ্বাসই হচ্ছিল না, তারও হাত কাঁপতে শুরু করে, আর সেও কাঁদতে কাঁদতে লিওকে জড়িয়ে ধরে। নানি এখন জোরে জোরে সেই চিঠিটা পড়তে থাকে, আর লিও তার সাথে সাথে ড্রাম বাজায়। এই ছোট্ট একটা চিঠি তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবারও ফিরিয়ে দেয়। আর সব থেকে খুশি তো হয়েছিল নানি, কারণ তার নাতির এই সাফল্যে সে অঝরে কান্না করতে থাকে। সব জায়গাতে প্রত্যাখ্যাত হওয়া লিওর এই সাফল্য সেই সুন্দর স্বপ্ন যার জন্য নানি রোজ দোয়া করত। নানি একা একাই নাচে, উৎসব পালন করে, আর নিজের খুশি প্রকাশ করে দেয়। তো এই ঘটনার কিছুদিন পরে নানি আর তার ব্যান্ড গ্রুপ কনসার্টে যাবার জন্য রেলওয়ে স্টেশনে চলে আসে। সবাই খুবই খুশি ছিল, কারণ লিও তাদের সাথে যাচ্ছে। ঠিক তখনই নানির কাছে পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে, আর জানা যায় যে কনসার্টের অর্গানাইজারদেরকে জালিয়াতির মামলায় পুলিশ গ্রেফতার করেছে। মানে তাদের শো এখন ক্যান্সেল হয়ে গেছে। নানি বাকি সবাইকে এই কথাটা যখন জানাচ্ছিল, ঠিক তখনই তাদের কাছে আরেকটা কল চলে আসে, যেটা ছিল চাইনিজ বাস ট্রান্সপোর্ট মিনিস্ট্রি থেকে, যেখান থেকে লিওকে স্পেশাল গিফট হিসেবে ইনভাইট করা হয়েছে। তারা সবাই মিলে সেখানে চলে যায়, আর অনেক মিডিয়াও সেখানে এসেছিল। সবাই লিওকে স্বাগত জানায়। কিছু মন্ত্রীরাও সেই ইভেন্টে এসেছে। আসলে কয়েক মাস আগে লিও ওই বাস ড্রাইভারকে নিয়ে যে অভিযোগ করেছিল সেটা মিনিস্ট্রির নজরেও এসেছে, আর পদক্ষেপ হিসেবে অনেক বাস ড্রাইভারকে আবারও নতুন করে ট্রেনিংয়ে পাঠানো হয়েছে, কারণ তারা প্রত্যেক নাগরিকের জন্য একটা নিরাপদ পরিবহন ব্যবস্থা তৈরি করতে চায়।
সবাই লিওর এই কাজের অনেক প্রশংসা করে আর তাকে কিছু উপহারও এনে দেয়, যেমন চাল, ডাল, তেল ইত্যাদি। এখন লিওকে কিছু কথা বলার জন্য মঞ্চ থেকে ডেকে পাঠানো হয়। লিও খুঁড়িয়ে খুঁড়িয়ে মঞ্চে উঠে পড়ে আর মাইকের কাছে গিয়ে বলা শুরু করে যে এখানে আসার আগে ভেবেছিলাম আমাকে একজন সাক্ষী হিসেবে ডাকা হয়েছে, কিন্তু এখানে এসে দেখলাম বিষয়টা একেবারে অন্য কিছু। আমি সবার প্রতি খুবই কৃতজ্ঞ, কিন্তু আপনারা সবাই হয়তো খেয়াল করেছেন যে আমাকে কিছু উপহার দেওয়া হয়েছে। এই জিনিসে যে আমি একদমই খুশি নই এমনটা না, কিন্তু আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই। আজকে যদি কোনো স্বাভাবিক মানুষ এই কমপ্লেনটা করত, তাহলে কি আপনারা তার জন্য এমন আয়োজন করতেন? আসলে আপনারা আমার প্রতি আপনাদের চিন্তা ভাবনা বদলাতে পারেননি। যত মানুষেরা আমাদের মতো হয়ে জন্মায়, এই ভুলটা আসলে কার? আমার মা, বাবা, নানি কেউ এই উত্তরটা দিতেই পারেনি, আর না তো আমার ডাক্তারেরা দিতে পেরেছিল। তার মানে এই ভুলটা আমাদের কারোরই নয়। আমরাও এই বিশাল পৃথিবীর একটা ছোট্ট অংশ। আমাদের আসলে সাহায্যের কোনো দরকার নেই। দরকার আছে তো শুধু আমাদের জন্য আপনাদের চিন্তা ভাবনা বদলানোর। আপনারা আমাদের নিজেদের মতো হয়তো মনে করেন না, কিন্তু আপনাদের সবার কাছে একটা অনুরোধ যে আমাদেরকে দয়া করে করুণার নজরে দেখবেন না। ওই চাল, ডাল, তেলের উপহারের চেয়ে বড় উপহার আমাদের মতো মানুষদের জন্য এটা হবে যদি আপনাদের চিন্তা ভাবনা আর নজর আমাদের মতো মানুষদের প্রতি একেবারেই বদলে যায়। সামনে বসে থাকা আমার নানি আর তার বন্ধুরা সেই সব হাতে গোনা মানুষদের মধ্যে একজন যারা কখনোই আমার প্রতি করুণা করেনি। তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। লিওর কথাগুলো সকলের চোখ ভিজিয়ে দেয় আর হাততালির শব্দে পুরো হল কেঁপে ওঠে। আর লিওর প্রতি চিন্তা ভাবনার এই পরিবর্তন তার পরিবার থেকেই শুরু হয়, কারণ সবার আগে সে নিজের মা বাবার সাথে বসে নিজের ছোট বোনকে আদর করে। তাকে এখন আর আলাদা মনে করা হয় না। এরপর পরের দৃশ্যে নানি লিওকে নিয়ে একটা সুন্দর জায়গাতে চলে আসে। লিও আর নানি দুজনেই গাড়ি থেকে নামে আর সামনে একটা সুন্দর ঝিলের পাশে দাঁড়িয়ে লিও বলে যে নানি, আমি ইউনিভার্সিটিতে যাবার আগে তোমার জন্য একটা ট্রেনের টিকিট কিনে দেব। তোমার যেখানে ঘুরতে ইচ্ছা করে, যেখানে যেতে ইচ্ছে করে তুমি সেখানে যাও, কারণ সারাটা জীবন তুমি কখনো তোমার মেয়ের জন্য তো কখনো তোমার নাতির জন্য অনেক কিছু করেছো। তোমাকে আমি হাসি খুশি দেখতে চাই নানি। আমি চাই তুমি জীবনের শেষের এই কয়টা দিন অন্তত নিজের জন্য বাঁচো, আর আমাকে আমার সামনের সফর আমার নিজের মতো করে করতে দাও। আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও। নানিও ভেজা চোখে তার নাতিকে সায় দিয়ে দেয়। আর লিওর জীবনের এই সুন্দর মুহূর্তগুলোর সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আমার কাছে কিন্তু ভাই অসাধারণ লেগেছে যে একটা মানে অস্বাভাবিক ছেলে যে কিনা নিজের জীবনের সাথে যুদ্ধ করে সফলতা পাচ্ছে, এটা দেখা আসলে সত্যি অসাধারণ একটা খুশির ব্যাপার। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।